স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। আমাদের আজকের আলোচনার শিরোনাম লং মার্চ, হরতাল, তারপর আসলে কি আমরা জানি না। আমরা জানতে চেষ্টা করব আজ আমাদের স্টুডিওতে যে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন তারা জানেন কিনা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আছেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জনাব রাশেদ খান মেনন এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। স্বাগত আপনাদের। জনাব খন্দকার মোশাররফ হোসেন, আমরা যে স্বাধীনতার ৪২ বছর পরে এক পক্ষ আমরা যথেষ্ট মুসলমান কিনা সেই পরীক্ষা নিচ্ছে, এক পক্ষ পরীক্ষা নিচ্ছে যে আমরা যথেষ্ট দেশপ্রেমিক বা স্বাধীনতার পক্ষের কিনা, এই অবস্থাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমাদের পরীক্ষা দিতে কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এটা আসলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ৪২ বছর পরে আজকে আমাদের এই প্রশ্নটি উঠেছে। আমি মনে করছি না পরীক্ষা দিতে হচ্ছে। প্রশ্নটি যে উঠেছে এটা আসলে দুর্ভাগ্যজনক। এই প্রশ্ন এখন উঠার কথা ছিল না। প্রশ্নটা কেন উঠেছে? এই সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে। এই সরকারের তৈরি ট্রাইব্যুনাল সরকারের পছন্দ মতো বিচারক তারা দিয়েছে এবং আমরা বিরোধী দল হিসাবে এই বিচার যখন চলছে তখন আমরা বলেছিলাম যে বিচার যেন নিরপেক্ষ হয়, সুষ্ঠু হয়, আন্তর্জাতিক মানসম্পন্ন হয়। যেহেতু এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নামকরণ করা হয়েছে, কারণ আন্তর্জাতিক মানদণ্ডে কতগুলো বিষয় পরিষ্কারভাবে লিপিবদ্ধ আছে যে এই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। তখন কিন্তু সরকার বলেছিল যে আন্তর্জাতিক মানসম্পন্ন হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, এই গ্যারান্টিটা দিয়েছিল। কিন্তু একটি রায়, কাদের মোল্লার রায় দেওয়ার পরে এই বিচারের রায়টিকে প্রশ্নবিদ্ধ করা হলো। বিচারের রায়টি কিছু সংখ্যক ব্লগাররা শাহবাগে একটি সমাবেশ করে এই বিচারকে তারা নাকচ করে দিলেন যে এই বিচারটা হয় নাই, বিচারটা সঠিক হয় নাই। এর মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং ব্লগার্সরা যে আন্দোলনটা করেছিল জাগরণ মঞ্চে, সেটা আমরাও সমর্থন করেছিলাম। যে আমরাও সবসময় বলেছি যে যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং সুষ্ঠু, নিরপেক্ষ এবং সঠিক বিচার চাই। সেই জন্য আমরাও সমর্থন করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে কিছুদিনের মধ্যেই দেখা গেল যে এই ব্লগার্সদের মধ্যে কিছু সংখ্যক ব্লগার্স যারা ইসলামের বিরুদ্ধে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কটূক্তি করে কিছু এই ব্লগাররা তাদের স্ট্যাটাসগুলো প্রকাশ করেছেন, যেটা সকলে দেখেছে। এটা থেকেই কিন্তু একটা এই যে ইসলাম সম্পর্কে বিষয়টা আসলো। যারা ধর্ম প্রিয় বা ইসলাম ধর্মের যারা, একটু ক্লিয়ার হওয়ার জন্য, এটা কি ব্লগাররা প্রকাশ করেছিলেন তাদের স্ট্যাটাসটা, নাকি ব্লগাররা লুকিয়ে রেখেছিলেন, অন্য কেউ প্রকাশ করেছিলেন? না, ব্লগাররা লুকিয়ে রাখার তো সুযোগ নাই। ব্লগাররা যখন তাদের অ্যাড্রেসে তারা যখন এটা পোস্ট করে, যে কেউ সেটা দেখতে পারে। এটা অনেকেই দেখেছে এবং সেইটা পরবর্তীকালে পত্রিকায়ও প্রকাশ হয়েছে। এটা ওপেন। ব্লগাররা যা লিখে এটা লুকায় রাখে না, লুকায় রাখার জন্য লিখে না, যেটা লিখে তাদের মতামত হিসাবে লিখে। এখন মানুষের মতামত, যে কেউর মতামত দেওয়ার অধিকার আছে, স্বাধীনতাও আছে, কিন্তু স্বাধীনতা কতটুকু আছে? যে স্বাধীনতা কি একজনের ধর্মীয় বিশ্বাসের উপরে আঘাত হানার মতো স্বাধীনতা আছে কিনা? তো যাই হোক, আঘাত হেনেছে বলেই এই এদেশের ধর্মপ্রিয় মানুষ এটার প্রতিবাদ করেছে, মসজিদ থেকে মিছিল করে বেরিয়েছে, তারপরে তাদের গুলি করা হয়েছে ইত্যাদি। এরপরেই কিন্তু একটা পক্ষ বিপক্ষ অবস্থান শুরু হয়। সে সময় এটা ব্লগারদের কিছু সংখ্যক ব্লগার জড়িত, এটাই কিন্তু সকলে বলেছে যে ইসলামের বিরুদ্ধে এই ধরনের কথা বলা সঠিক নয়, সেটার প্রতিবাদ করার, যারা মুসলমান ইমানি দায়িত্ব আছে এটার প্রতিবাদ করার। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে, এমনকি যে আমাদের যে তাহাজ্জুদের নামাজ, সেই তাহাজ্জুদের নামাজ সম্পর্কে যে কটূক্তি করেছে, এগুলো আমি নিজেও ব্লগে দেখেছি। না, আমি ব্লগে দেখেছি। সেই সময় পর্যন্ত ছিল, যখন পত্রিকায় বেরিয়েছে তারপরে ব্লগ থেকে সেটা তুলে নেওয়া হয়। এই যে অবস্থাটার সৃষ্টি হওয়াতেই কিন্তু কিছু এদেশের তৌহিদি জনতা এটার প্রতিবাদ করেছে। প্রতিবাদ করাতে এখানে দুইটা পক্ষ প্রায় আস্তে আস্তে দাঁড়িয়ে গেছে। এরপরেই এই যে
এই মঞ্চ থেকে কখনোই ইসলাম সম্বন্ধে কোনো, আমি দেখেছি যে মঞ্চ থেকে কোনো রকমের কটূক্তি কোনো সময় করা হয়নি, কিন্তু মঞ্চটি যেহেতু ব্লগাররা সৃষ্টি করেছে, তাদের মধ্যে কেউ কেউ এ ধরনের মন্তব্য করেছে, সেটার প্রতিবাদ হয়েছে। প্রতিবাদ হতে হতে এখন সর্বশেষে দাঁড়িয়েছে যে হেফাজতে ইসলাম। এখন হেফাজতে ইসলাম এটা একটা নন পলিটিক্যাল একটা সংগঠন, তারা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরোধিতা করছে, প্রতিবাদ করছে। আমাদের প্রিয় নবীকে যারা কটাক্ষ করেছে তাদের প্রতিবাদ করছে। সেই জন্য একটি লং মার্চের আয়োজন করে তারা সমাবেশ করতে চেয়েছিল। এখন এই সমাবেশকে কেন্দ্র করে আজকে আবার আমরা দেখছি যে শুক্রবার শনিবার হরতাল ঘোষণা করা হয়েছে বলেই যে এই সংঘাতময়টি পড়েছে। আমরা এই জায়গায় একটু যে এই যে লং মার্চটিকে এবং সমাবেশটিকে প্রতিহত করার জন্যই হরতাল আহ্বান করা হয়েছে। এখানে আমি মনে করি যে যে প্রশ্নটা আসছে যে এরপরে কি, এরপরে তো আমি অনিশ্চিত গন্তব্য দেখতে পাচ্ছি। জি মেনন ভাই, উনি যেভাবে ধারাবাহিকভাবে বললেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তারপর থেকে যদি আপনি একটু বলেন যে আপনি হরতালটা আহ্বান করে একটি সংঘাতমূলক পরিস্থিতিতে দেশকে। হরতাল তো আহ্বান হয়েছে বহু পরে। এই হরতাল তো মানে আহ্বান করেছে হেফাজত ইসলাম প্রথমেই। গণজাগরণ মঞ্চ যখন চট্টগ্রামে যাচ্ছিলেন বা যাচ্ছিল তাদের মহাসমাবেশ করতে, সেটাকে প্রতিরোধ করতেই হরতাল আহ্বান করেছিল হেফাজতে ইসলাম, যদি আমাদের সবার স্মরণ আছে সেই বিষয়টি। এবং এখানে খন্দকার মোশাররফ সাহেব যেটা বললেন যে এটা একটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, দাবিগুলো যদি খেয়াল করেন একটা হচ্ছে অরাজনৈতিক, প্রত্যেকটা দাবি রাজনৈতিক। প্রথম দাবি হচ্ছে ব্লগার্সদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে আইন পাস করতে হবে, এটা নিশ্চিতভাবে একটা রাজনৈতিক দাবি। দ্বিতীয় হচ্ছে সংবিধান সংশোধন করে আল্লাহর উপর পূর্ণ আস্থা, যে কথাটা পঞ্চম সংশোধনী যেটা সংযুক্ত করেছিল, যেটা কোর্টের রায় বাতিল হয়েছে, পরবর্তীকালে সংবিধান পঞ্চদশ সংশোধনে যেটা বাদ পড়েছে, সেটাকে পুনর্বহাল করতে হবে, এটাও তো পুরোপুরি রাজনৈতিক। তৃতীয় কথা হচ্ছে শিক্ষানীতি, যেটা আমরা সবাই মিলে গ্রহণ করেছি, জাতীয় সংসদে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেটাও বাতিল করতে হবে। নারী নীতি, যেটা 97 সালে হয়েছিল, পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেটা পুনরায় চালু করা হয়েছিল, সেই নারী নীতি আবার এই সরকার চালু করেছেন, সেটা বাতিল করতে হবে। সুতরাং হেফাজতে ইসলামের দাবি কিন্তু একটা অরাজনৈতিক দাবি না, পরিপূর্ণ রাজনৈতিক দাবি নিয়েই তারা অগ্রসর হচ্ছে। এবং সেখান থেকে তারা যে কথাগুলো বলেছে সেটা কিন্তু শেষ পর্যন্ত আমি একটু বোঝার জন্য, হেফাজতে ইসলামী রাজনৈতিক দাবি নিয়ে আসছে কি অরাজনৈতিক দাবি নিয়ে আসছে সেটা যদি আমরা আলাদা করে রাখি, হেফাজতে ইসলামী একটা লং মার্চ করতে চেয়েছে, যে লং মার্চ আবার সমাজতান্ত্রিক জায়গা থেকে আমরা বেশি শুনেছি বা এর উৎপত্তি সেখান থেকে এসেছে বলে আমাদের ধারণা, সেটা করতে চেয়েছে, সেটা করলেই মানে বাধা দিতে হবে কেন, বা সেটাকে প্রতিহত কেন করতে হবে, মানে সেটার প্রতিবাদে আপনাদের হরতাল কেন করতে হবে? এটা যখন পরিপূর্ণ হবে, যেটা স্পষ্ট হয়ে আসলো যে এটা তো হেফাজতে ইসলাম নয়, আমি তো সবসময় প্রথম থেকেই বলেছি এটা হেফাজতে জামাত ইসলাম। কারণ মওলানা শফির সাথে যে লোকগুলো সংযুক্ত রয়েছেন, 5 জন উপদেষ্টা, যেটা চট্টগ্রামের মিটিংয়ে যেটা নাম ধরে ধরে যাদের পরিচয় দেওয়া হয়েছে, তারাই জামাত ইসলামের সাথে কোনো না কোনো ভাবে সংযুক্ত। মওলানা রুহি তিনি আল শামসের সদস্য ছিলেন, আর মওলানা শফি নিজেও কিন্তু সেই পাকিস্তান আমলের মুজাহিদ বাহিনীর। কিন্তু মওলানা শফি আজকে এক সপ্তাহ আগে প্রকাশিত একটি পত্রিকায় বলেছেন জামাতে ইসলামী বলার বদলে তার বুকে যেন গুলি করা হয়, গুলি করে মেরে ফেলা হয়। কারণ জামাতে ইসলামীদের যারা এখন বিরোধিতা করছেন তাদের সম্পর্কে তিনি বলছেন যে আপনারা হেফাজত ইসলামকে জামাতের সঙ্গে সম্পৃক্ত করার বদলে বুকে গুলি করে আমাকে মেরে ফেলুন, এই ভিত্তিহীন অভিযোগ শুনে ধৈর্য রাখতে পারি না। আপনারা নব্য জামাত বিরোধী, নব্য মওদুদি বিরোধী, আমরা শুরু থেকেই এই অন ইসলামিক দলটির প্রতিবাদ করে আসছি। আমার মনে হয় সেটা যদি হতো তাহলে তারা তো সেই প্রতিবাদ করতো, কিন্তু এখন তার সাথে যারা রয়েছে, আমি তো বললাম নাম ধরে পরিচয় ধরে বলছি আর কি, একেবারে তার সাথে যে কজন, যে 5 জন মূলত কাজ করছেন, তাদের সাথে সংযুক্তি বিষয়টি তো স্পষ্ট। পরবর্তীকালে জামাতের যে সমর্থন এই লং মার্চের প্রতি, সেটাও কি লুক্কায়িত কোনো বিষয় না, তো ওরা প্রধান বিষয়। এবং একই সঙ্গে আপনি যদি খেয়াল করে দেখেন, আজকে একটা বিবৃতি রয়েছে আমাদের জামাতের ভারপ্রাপ্ত মহাসচিব, কি নাম, রুহুল আমিন নাকি রফিকুল ইসলাম, খেয়াল নেই নামটা, আমি দুঃখিত, তিনি বলেছেন যে সুপ্রিম স্যাক্রিফাইসের জন্য কোরআনে আয়াত ধরে
আয়াত তুলে দিয়ে বলেছেন সুপ্রিম স্যাক্রিফাইসের জন্য আজকে জামাতের কর্মীদের করতে হবে। কোন সময় বলছেন? লং মার্চ যখন হবে তখন কিন্তু বলছেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে লং মার্চটি লক্ষ্যই হচ্ছে এখানে এক ধরনের এমন একটা পরিস্থিতি তৈরি করা যে পরিস্থিতিতে আজকে এই জায়গা, এর আগে কিন্তু ঘটনাগুলো ঘটেছে, আলেমদের হত্যা করার পরিকল্পনাগুলো না ছিল। মেনন ভাই সবই ঠিক আছে, ধরা গেল যে এটা জামাতে ইসলামী করছে লং মার্চটা, যদি আমি তর্কের খাতিরে ধরে নেই, তাতেও কি অসুবিধা? না, জামাত ইসলাম তো, জামাত ইসলামে আপনি হেফাজত ইসলামের মিটিং থেকে সাইদের মুক্তি চাওয়া হবে, যেটা ট্রাইব্যুনালে আমরা যুদ্ধপতি বিচার করে রায় দিয়ে, জি আপনারা সেটা আশঙ্কা করছেন যে এরকম করা হতে পারে? করা হতে পারে, কারণ তো না, এখন পর্যন্ত তো নাই। তাদের তাদের মিটিং, দাবিতে তো এরকম তাদের এখন মিটিংয়ে, পর্যন্ত তাদের নাই। মিটিংয়ে এই পোস্টার নিয়ে, এই ফেস্টুন নিয়ে তাদের মিটিং, চিটাগাঙ্গে মিটিংয়ে এটা তো উপস্থিত ছিল, সবাই দেখেছে, পত্রিকায় ছবি এসেছে, পত্রিকায় ছবি এসেছে। জনাব ইউসুফ হোসেন হুমায়ুন, আমি একটু জনাব রাশেদ খান মেননকে কোট করতে চাই। গতকাল উনি বলেছেন দুই নৌকায় পা দিলে আমও যাবে ছালাও যাবে। তিনি আরো বলেছেন সরকার দিশাহীন অবস্থায় দেশ পরিচালনা করছেন। তার এই মন্তব্যের সাথে সহমত পোষণ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের আরেকজন বিশিষ্ট সদস্য জনাব তোফায়েল আহমেদ। আপনার একটু মন্তব্য শুনুন। মেনন সাহেব পাশেই আছেন, উনি জি। এটা ব্যাখ্যা করতে পারবেন। জি, তোফায়েল না, আহমেদ আপনি কি সাহেব, আপনার কাছ থেকে আমি আপনার কাছ থেকে উনার এই বক্তব্য সম্পর্কে যে আপনার- দুই নৌকে পা দিয়ে কি প্রেক্ষাপটে বলেছেন এটা ব্যাখ্যা উনি করতে পারতেন। আমি যেটা আমার বিশ্লেষণ নিজে যেটা, সেটা হচ্ছে এটা অর্থ দ্বারা দুই দিকে একটা সমান্তরাল রাখা আর কি, মানে কানেকশন রাখা, এটা কিন্তু সত্য নয়। কথাটা হচ্ছে যে কেন বলেছেন ব্যাখ্যা করবেন, মেনন সাহেব আছেন পাশে, কাজে দূরে নয়। আমার কথা হচ্ছে যে এখানে সরকার যেটা বলেছে প্রথম থেকেই, যে শান্তিপূর্ণভাবে যদি কোনো প্রসেশন হোক, লং মার্চ হোক, যে নামে হোক, যেরকম আজকে দেখছেন, এর কিছুদিন আগে আপনার ইসলামিক স্বাধীনতা আন্দোলন, তারা শাপলা চত্বরে বিরাট সমাবেশ করেছে, কোনো ঝামেলা হয়নি, কোনো আইন শৃঙ্খলা বাহিনীতে কোনো রকম আগামীকালের হরতালটা তো সেরকম নিন্দা আপনারা জানান নাই? কোনটা? আগামীকাল যে হরতালটা এটা তো যারা দিয়েছে, যারা আপনি তাদের জিজ্ঞেস করেন, যেটা দিয়েছে ঘাতক রানার নির্মূল কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরাম এন্ড আদার অর্গানাইজেশনস, এবং তারা ওয়ার্কার্স দিয়েছে পার্টি এই জন্য, এবং ওয়ার্কার্স এরা পার্টি। তাদের ওয়ার্কার্স দেবার সমর্থন অধিকার, যেরকম করেছে। জি। লং মার্চের কর্মসূচি দেবার অধিকার যেরকম আছে, একইভাবে এদেরও একটা কর্মসূচি দেবার অধিকার আছে। তারা স্বাধীনতার চেতনাকে ধারণ করে, এটা তো অস্বীকার করার কিছু নাই। তা আমি জি। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, যেটা উনি বলতে পারেন, কিন্তু আমি যেটা বলছি যেটা হচ্ছে যে এই ব্যাপারে কিন্তু পরিষ্কার স্ট্যান্ড আছে যে লং মার্চ করে যেসব, যে কোনো আজকে দেখেন যে হেফাজতে ইসলামের ডেলিগেশন গেছে পুলিশের হেডকোয়ার্টারে, তাদের বলে, তাদের পারমিশন দিয়েছে আপনারা শাপলা চত্বরে করেন, তারা নিজেরাও বলেছে যে আমরা কোনো রকমের সহিংস কোনো কিছু করব না। কিন্তু আমাদের কথা হচ্ছে যেটা পরিষ্কার, যে ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করবো না, কিন্তু এর পেছনে যদি কোনো দুরভিসন্ধি থাকে, সেখানে সরকার, যে কোনো সরকার, তার শান্তি রক্ষার জন্য, দেশের জানমাল রক্ষার জন্য যা যা করার করবে, এটা তো স্বাভাবিক কথা। তা আমি যেটা বলতে চাই, আরেকটা কথা মোশাররফ সাহেব বলেছেন, আমি এই সম্বন্ধে বিং এ লয়ার আমার বলতে হয়, সেজন্য বলছি। এই যে ট্রাইব্যুনাল সম্বন্ধে জাজ অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বলেছেন, এই জাজ অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে এটা সার্ভিস থেকে আসা হচ্ছে, জাজ হাইকোর্ট জাজ আছে, আরেকজন ডিস্ট্রিক্ট কোর্টে গিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে যখন এটা করা হয় তখন 4টি রিট পিটিশন করা হয়েছে, দ্য কনস্টিটিউশন অফ দি বেঞ্চ ইটসেলফ, সেটা করা হচ্ছে, 4টি রিট পিটিশন খারিজ হয়ে যায়। তারপরে প্রসেস অফ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা হয়েছে। এই ধরনের প্রতিবন্ধকতা অন দ্য ভেরি বিগিনিং স্টেজ করে আসছে। ওরা বলেছেন যে তারাও যুদ্ধপতি বিচার চান, আন্তর্জাতিক মানের হবে। এইখানে একটু কথা বলি আপনাকে, এই কথাটা ওনাদের শুধু নয়, আমি অন্তত 10 থেকে 12 জন বিদেশি লোকের সাথে দেখা হয়েছে, এবং একটি সেমিনারের কথা আমি বলি, সোনারগাঁ হোটেলে সারাদিন ব্যাপী, হু হ্যাজ ফাইন্যান্স ইট আই ডোন্ট নো, সোনারগাঁ হোটেলে ওভার লাঞ্চ থেকে শুরু করে বিকেল পর্যন্ত। সেখানে বিদেশি ক্যাম্বোডিয়ার একজন জাজ এসছে ওয়ারকাম ট্রাইব্যুনালে, আর বসনিয়ার একজন এসেছিলেন, এছাড়া আমেরিকা থেকে, ইউরোপ থেকে, বিভিন্ন দেশ থেকে এসেছেন। সেখানে কথা সব ওয়ারকাম ট্রাইব্যুনাল তারা ভিজিট করেছেন, জজদের সাথে কথা বলেছেন। তাদের মূল কথা ছিল একটাই, যেটা মোশাররফ সাহেব বলেছেন, উই ওয়ান্ট ট্রান্সপারেন্সি অফ ট্রায়াল। তা আমি একটি প্রশ্ন করেছিলাম যে লুক অ্যাট ইট, আমি so far I know, my knowledge goes about the trial of war criminals. Can you cite an example of the history of the trial so far held since World War II that provision for bail and appeal have been made? They couldn't say. আরেকটি কথা বলে শেষ করে, এই পেছনে অনেক ঘটনা আছে। আর শেষ কথাটা বলতে চাচ্ছি, মীর কাসেম আলী, যিনি এখন হাজতে আছেন, দিগন্ত টেলিভিশনের কর্ণধার, তিনি একটি রিসিট, এটা পত্রিকায় বেরিয়েছে, 200 কোটি টাকার একটা রিসিট, হ্যান্ড রিসিট, তার সই করা, সেটা দেওয়া হয়েছিল কি এক লবিস্টকে,
কি এই ট্রায়ালটাকে যদি বিলম্বিত করে কেউ ডিজার্ভ করে আমরা এটা তো আর পরিষ্কার বলার দরকার নাই। আমাদের একজন দর্শক একটা মানে হ্যাঁ বা নার মধ্যে একটা জবাব আপনাকে চাইছেন, আমি জানি না সেটা সম্ভব হবে কিনা। আগামীকালের হরতালটিকে আপনি সরকারি হরতাল বলবেন কিনা? এটা যার যার অভিমত, আমি অবশ্যই বলবো না। আপনি বলবেন যেভাবে অভিমত, এটা সরকারি হরতাল নয়, এটা স্বাধীনতার চেতনা যারা ধারণ করে তাদের স্বাধীনতা চেতনা তো সরকার অনেকভাবে ধারণ করে, যে তারা মুক্তিযুদ্ধ করে, সেক্টর পরে মুক্তিযুদ্ধ করেছে, তারা নির্মূল কমিটি তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, তারা মুক্তিযুদ্ধের পতাকা ধারণ করে। আমরা একটা বিরতি নিয়ে আসি, আমরা একটু বিরতি নিয়ে আসি, আপনার কাছে ফিরবো। আমরা একটা বিরতি নিয়ে আসি, আচ্ছা থ্যাংক ইউ। বিরতি নিয়ে আপনার কাছে ফিরবো। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলবেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের বক্তব্য প্রসঙ্গে। আমি তার আগে ডক্টর পলাশ, একজন দর্শক আমাদের, উনি বলেছেন যে প্রধানমন্ত্রী যে বলেছেন মামলা চলার কারণে এখনই জামাত নিষিদ্ধ করা সম্ভব নয়, এটা কি জামাতের ব্যাপারে প্রধানমন্ত্রীর অবস্থান পরিষ্কার করলেন কিনা? ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আপনি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আমি প্রথম বলতে চাই যে দুটো কর্মসূচির সামনে আছে, এ ব্যাপারে জনাব রাশেদ খান মেনন সাহেব বলেছেন, অ্যাডভোকেট ইউসুফ হুমায়ুন সাহেব বলেছেন, উনি বলেছেন, আমি বলেছিলাম যে এই হেফাজতে ইসলাম এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। উনি বলেছেন যে তারা যে ইস্যুগুলো নিয়ে আসছে এগুলো রাজনৈতিক হলেও এটা রাজনৈতিক দল হেফাজতে ইসলাম এটা যদি কেউ মনে করে এটা সঠিক নয়। কেননা হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এই যে কিছু সংখ্যক ব্লগার যখন ইসলামের বিরুদ্ধে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই ব্লগের মাধ্যমে কিছু মন্তব্য করেছে তার প্রতিবাদে। অতএব এটা এখনো যে রাজনৈতিক দল বলা যায় না। না, বোধ হয় প্রতিষ্ঠিত হয়েছে নারী নীতি যখন ঘোষিত হয় তখন 2010 সালে। যাই হোক, তখন সেটার কোনো কর্মকাণ্ড ছিল না, কর্মসূচি তেমন ছিল না। এখন যেভাবে এটা আমাদের সামনে এসেছে, এখন প্রশ্ন হচ্ছে যে হেফাজতে ইসলাম যে কোনো নামই হোক, সেটা যে কোনো একটা প্রতিষ্ঠান হোক, দল হোক, এই বাংলাদেশে যদি আমরা গণতান্ত্রিক আমরা নিজে দাবি করি, তাহলে গণতান্ত্রিক দেশে কেন তাদের এই কর্মসূচি পালন করার অধিকার থাকবে না? এখন তারা এই কর্মসূচি দিয়েছে, কর্মসূচি তারা পালন করবে, এবং তারা চট্টগ্রাম থেকে ঘোষণা করেছে যে এই কর্মসূচি হবে একদম শান্তিপূর্ণ এবং অহিংস। এটা তারা বারবার বলেছে। কিন্তু এখন যে বক্তব্যটা আসছে যে তারা এই করতে পারে, ওই করতে পারে, তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে পারে, এই রকম সন্দেহ করে সেটাকে প্রতিহত করার জন্য হরতাল দেওয়া হচ্ছে। আমি এখানে বলছি যে হরতাল আবার যারা দিয়েছেন হরতাল এবং যারা সমর্থন করেছেন, হরতাল দেওয়ারও তাদের অধিকার আছে, কিন্তু একই দিনই দিতে হবে কেন? একই দিনই দিতে হবে এবং ঘোষণা করে যে এই লং মার্চ এবং সমাবেশকে প্রতিহত করার জন্য হরতাল দেওয়া হলো। এটা আমাদের রাজনৈতিক কালচারে, এমনি আমাদের রাজনৈতিক কালচার অত্যন্ত কদর্য, আমরা কোনো ভালো রাজনৈতিক কালচার দেখাতে পারি নাই। কিন্তু এখানে একজনের দাবি করতে পারে, সেই দাবি সব পূরণ হবে এমন কোনো কথা নেই। সরকার কাছে দাবি করতে পারে, সমাবেশ করতে পারে, কিন্তু আমি কোনো রকমই আমি এটাকে গ্রহণ করতে রাজি না, এটাকে আমি সমর্থন করি না যে একটা কর্মসূচিকে বাধা দেওয়ার জন্য আরেকটি কর্মসূচি। কিন্তু এই যে হেফাজতে ইসলাম আগেই বলেছিল যে বাধা দিলে এরপরে লাগাতার হরতাল হবে, সেই সুযোগ করে দেওয়া হলো কিনা? তাইলে তো এটা সুযোগ করে দেওয়া হলো। আপনি এই প্রশ্নটারই প্রেক্ষিতে বলবেন, এর আগে আপনি ব্লগারদের সম্পর্কে বলতে চাইছেন। আমি ব্লগারদের বলতে যাচ্ছি, যেটা কোন সাহেব বললেন যে ব্লগারদের বিষয়টি, তারা যারা আন্দোলন করছিল তারা যখন তাদের বিভিন্ন পোস্ট এটা আসে, তারপরে এটাকে ধর্মপ্রশ্ন বা মহানবীর বিরুদ্ধে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কটূক্তি, তার বিরুদ্ধে ইমানি জনতা তারা প্রতিবাদ জানিয়েছে। ঘটনাটি এটা যদি একটু হিস্ট্রিটা মনে রাখেন, আমি কথাটা বলবো। ব্লগারদের বিরুদ্ধে কথাটা আসলো রাজীব হায়দারের হত্যার পরে, তার আগে কিন্তু ব্লগারদের বিরুদ্ধে কোনো কথা আসেনি। এগুলো এক। রাজীব হায়দারের মৃত্যুর পরে তার সম্পর্কে তার ব্লগকে তুলে নিয়ে আসলো প্রথমে ইনকলাব এবং তারপরে আমার দেশ এবং নয়া দিগন্ত। আমি কেউ ব্লগে এই বিষয়টি দেখেনি।
পরবর্তীকালে অনুসন্ধানে যেটা পাওয়া গেছে যে রাজীব হায়দারের ব্লগে এটা ছিল না, এটা পরিপূর্ণভাবে লন্ডন বেসড অর্গানাইজেশন থেকে এটাকে পোস্ট করা হয়েছিল এবং এটা ইট ইজ পসিবল, এটা করা খুবই সম্ভব। এবং অন্যান্য ব্লগারদের বিষয়ে যদি আপনি বলেন, সেই অন্যান্য ব্লগারদের বিষয়ে যেটা এসছে হয়তো হতে পারে, আমি অনেকেই এটা করেছে, আমি খুব ব্লগ দেখি না, খুব খোলাখুলি কথা বলি, আমি এই যে ব্লগের যে সমস্ত আমি দু একটা কখনো কখনো দেখি, আমি মনোযোগ দিয়ে দেখার ব্যাপার না। কিন্তু ব্লগ যদি আপনি বলেন তাহলে তো আপনি একতরফা বলছেন কেন? ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলেছে কিছু ব্লগার, তাহলে পরে আপনার কি বলে জামাত ইসলামীদের ব্লগ থেকে যে সমস্ত কথা বলা হয়েছে বা যে সমস্ত ছবি পোস্ট করা হয়েছে সেগুলোকে আপনি তো ইসলাম ধর্মের বিরুদ্ধে যেমন বলছেন না। একটা ব্লগের কথা বলছি যেখানে সাইদিকে, ব্লগ মানে কি ফেসবুকের কথা বলছি, সাইদিকে চাঁদে দেখিয়ে দিলেন, এটা কি ধর্মসম্মত কিনা? এমনকি মানে আমাদের নবী সম্পর্কে প্রশ্ন কোনদিন এটা এই প্রশ্নটা কেউ কোনোদিন আনেননি যে তাকে চাঁদে দেখা গেছে কিছু প্রশ্ন এটা, এবং এটা আমাদের আলেমুল্লাহরা বলেছেন এটা একেবারে বেদাতি কাজ বলে তারা বর্ণনা করেছে। দ্বিতীয়, আপনি যদি আপনি আসেন, তারা এটা করে দিলেন যে কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হচ্ছে, তারা এরকম কাজ অনেক করেছে, কিন্তু এগুলোকে আপনি কাবা শরীফকে নিয়ে যেটা বলছেন সেটাকে কিন্তু আপনি ধর্মবিরোধী কথা বলছেন না, আপনি বলছেন যে কতগুলো বিষয়। এবং এখানে আপনি খেয়াল করে দেখবেন যে আমি ব্লগারদের পক্ষ নিয়ে কথা বলছি, আমি বলছি যে হতে পারে এর মধ্যে কিছু কিছু যারা আছেন যারা এই ধরনের অনাবশ্যক বা অতি উৎসাহী কথাবার্তা বলতে পারেন, কিন্তু আপনি পরম্পরাটা, ঘটনার পরম্পরাটা দেখবেন যে রাজীব হায়দারের হত্যার পরেই কেবলমাত্র এই ঘটনাটি ঘটলো, এবং সেটা 3টি পত্রিকা, ইনকলাব, আমার দেশ এবং দিগন্ত, তারা এটা করলো। এবং তার ভিত্তিতে আমি একটু আসি, তার ভিত্তিতে মৌলানা শফি তিনি একটা ওপেন লেটার লিখলেন, ছাপলেন কোন পত্রিকায়? অন্য কোনো পত্রিকা ছাপলো না, সংগ্রাম পত্রিকা, খালি সংগ্রামে এই ওপেন লেটারটা ছাপা হলো। তাহলে আপনি কি সারমাইজ করবেন এর থেকে? আমরা তো চোখ কান খুলে চলি। আমার সংক্ষিপ্ত 1 মিনিট, তাইলে কি রাশেদ খান মেনন সাহেব বলছেন যে এগুলো সঠিক না? যদি সঠিক না হয়, নাও হতে পারে, কিন্তু তাইলে সরকার আজকে যে কিছু ব্লগারকে 4 জনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে, এবং সরকার বলেছে যে এই ধরনের ব্লগকে ব্যবহার করে যারা বিরুদ্ধে তাদের শাস্তি বাড়িয়ে দেওয়ার জন্য তারা না, ঠিক আছে, আমরা যে এই কথাগুলো তো সত্যি ছিল আমার দেশে বা সংগ্রামে বা ইনকলাবে যে প্রকাশিত হয়েছে, এগুলো যে সত্যি ছিল, আজকে তো সরকারের গৃহীত পদক্ষেপ থেকে এটা প্রমাণিত। সরকারের ওই পদক্ষেপটার মেনন ভাই অলরেডি সমালোচনা করেছেন। মেনন ভাই, আমি আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে এই একটা রাজনৈতিক কর্মসূচি বা অরাজনৈতিক কর্মসূচি, একটা প্রতিবাদ সভা, সমাবেশ, লং মার্চকে আরেকটা কর্মসূচি দিয়ে দেওয়া, গণতান্ত্রিক কালচার তো আমরা গণতান্ত্রিক কালচার করছি না। হেফাজতে ইসলাম গণজাগরণ মঞ্চকে তারা চট্টগ্রামে বাধাগ্রস্ত করলো, এই একই করছে স্বাভাবিকভাবেই। ওইটা নিন্দনীয় ছিল, আপনাদেরটাকে প্রশংসনীয় হবে? আমি নিন্দনীয় কথা বলছি, আমি বলছি যে এই ধরনের জায়গায় যে এই প্রতিরোধের এই পাল্টালি কর্মসূচির ব্যাপারটা, তার থেকে বিষয়টা এখানে এসছে। এবং আমি একটা কথা বলতে চাই যে এখানে আজকে হরতালের প্রশ্নটা কেন আসছে বা এখানে এলো কেন, আমি আপনাদের বলছি যে এটা মুখ্যত সেক্টর কমান্ডার ফোরাম থেকে শুরু করে যারা এটা দিয়েছেন, আপনি যদি হেফাজতে ইসলামের বিবৃতিটা পড়েন এই মানে হরতাল উপলক্ষ করে, সেখানেও কিন্তু রাজনীতি দেখবেন, সেখানেও কিন্তু স্পষ্ট কিন্তু তাদের আঙুল নির্দেশ করছে সরকারের দিকে। তারা বলছেন তারা সরকারের বিরুদ্ধে কিছু করছেন না, কিন্তু মুখ্যত তাদের লক্ষ্য কিন্তু সরকার। এবং আমি বলতে চাই যে 6 এপ্রিলে যে ঘটনাটি ঘটতে যাচ্ছে, এবং 6 এপ্রিলে জামাত সমর্থন করেছেন এবং আমাদের মোশাররফ সাহেবদের দল বিএনপি সরাসরি সমর্থন জানিয়েছেন 6 এপ্রিলে, আমাদের জেনারেল এরশাদ সাহেব সমর্থন জানিয়েছেন, ইত্যাদিও সমর্থন জানিয়েছেন। এবং এর ফলটা কি দাঁড়াচ্ছে? এটা পরিপূর্ণ একটা রাজনৈতিক বিষয় এখানে দাঁড়িয়ে গেছে। মেনন ভাই, আপনার কথার সাথে আমি
একটু যুক্ত করে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের কে প্রশ্ন করতে চাই, যে দাবিগুলি এখন হেফাজত ইসলামী করেছে সেই একই দাবি কিছুদিন আগে জামাতে ইসলামী করেছে, কিছুদিন আগে বিএনপি করেছে, যেটা আপনাদের কাছ থেকে শুনছি। তখন কিন্তু আপনারা এতে কান দেন নাই, আপনারা এটার মধ্যে কোনো রকম ক্রিয়া প্রতিক্রিয়া জানান নাই। হেফাজতে ইসলামীর দাবিটাকে এত বড় করে আপনারা 4 জন ব্লগার গ্রেফতার করেছেন, তাদের সাথে আলোচনা করেছেন এবং আরো অনেকগুলি দাবি মেনে নিতে প্রস্তুত আছেন। আপনাদের 2 জন মন্ত্রী, আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করেও কিছু দাবি মেনে নেওয়ার পক্ষে কথা বলেছেন। কেন, মানে এত গুরুত্ব দেওয়া কেন? আমাদের একটা দর্শক ডক্টর পলাশ, উনি একটি প্রশ্ন করেছিলেন যে জামাতের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন এখনই নিষিদ্ধ করা নয়, এটা জামাতে তার অবস্থান পরিষ্কার করা কিনা। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের আরেকজন দর্শক শাহরিয়ার, যে আগামীকাল সরকার হরতাল বিরোধী কোনো মিছিল করবে কিনা। সবগুলি প্রশ্ন জবাব নেব আপনার কাছ থেকে একটা বিরতি নিয়ে এসে, তারপরে বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। অ্যাডভোকেট হুমায়ুন, আপনার কাছে প্রশ্ন ছিল হচ্ছে যে কেন হেফাজতে ইসলামীর কথার প্রেক্ষিতে ব্লগারদের গ্রেফতার করা হলো, কেন, এবং জামাতে ইসলামী প্রসঙ্গে কি প্রধানমন্ত্রী তার অবস্থান পরিষ্কার করলেন যে তাদের এই মুহূর্তে নিষিদ্ধ করা হবে না এটা বলে, এবং আগামীকাল হরতালে সরকার হরতাল বিরোধী মিছিল করবে কিনা। দেখুন, আপনি যে কথাটা বলেছেন মেনন সাহেবের কথা উদ্ধৃতি বলছি যে গণজাগরণ মঞ্চে যখন আন্দোলন চলছিল, উত্তাল অবস্থা তারুণ্যের, সে সময় হঠাৎ করে রাজীবকে হত্যা করা হলো এবং উনি যেটা বলছেন সঠিক বলেছেন, রাজীব হত্যার পরেই এই ব্লগারদের এই যে প্রচারণা যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষমূলক, ধর্মের উপরে আঘাত ইত্যাদি বেরোলো। এবং আশ্চর্য লাগে আমার কাছে একটা জিনিস, মোশাররফ সাহেব এখানে বসে আছেন, 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটা স্মরণীয় দিন। তার আগের দিন বেগম খালেদা জিয়া সিঙ্গাপুর চলে গেলেন। 21শে ফেব্রুয়ারির একটা রাত থেকে গেলে হয়তো সম্মানটা দেখাতে পারত। ফিরে এসে যেটা বললেন, আমি যেটা প্রেক্ষাপটটা বলছি, ফিরে আসার পরে এই ব্লগারদের নাস্তিক, নাস্তিক বলে দিলেন, নষ্ট ছিলেন, হ্যাঁ নষ্ট ধার্মিক করলেন, এটাতে এনকারেজ করলেন। এবং সঙ্গে সঙ্গে অন্যান্য সংগঠনগুলো আস্তে আস্তে দেখেন ঢাকায় বিভিন্ন সংগঠন ইসলামিক নামে তারা এসে বক্তব্য। আমার প্রশ্ন এটাই ছিল হুমায়ুন, আমার প্রশ্ন এটাই ছিল যে বেগম খালেদা জিয়া তাদেরকে যখন নাস্তিক বলছে, তাদের শাস্তি দাবি করছে, তখন তারা শাস্তি দিচ্ছে না। হেফাজতে ইসলামের সঙ্গে আমি কামিং টু দ্যাট। এরপরে যেটা হয়েছে, এই যে হেফাজতে ইসলামতে কোনো সংগঠনের নামও জানতো না আমরা, এটার সৃষ্টি করা হয়েছে একটা প্রেক্ষাপটে, সৃষ্টি করা হয়েছে একটা জামাতে ইসলামের কাভার, যেটা মিলন সাহেব বলছেন হেফাজতে ইসলাম জামাতে ইসলাম, যে জামাতে ইসলাম কাভারে তারাই সৃষ্টি করছে, ফাইন্যান্স এটা পড়তে থেকে এসেছে, তারা এটা করেছে, যেটা এটি কাভার দিয়ে অন্য নামে একটা দেখানো লং মার্চ করে যাচ্ছে, শান্তিপূর্ণভাবে করব। এবং এটাতে নেগোশিয়েট করে বলেছেন, আপনি যে ইঙ্গিতটা করেছেন ইটস নট কারেক্ট। এখানে এই বেগম খালেদা যে 18 দলের যে সমর্থন দেওয়ার পরে যে ব্লগারদের বা গণজীবন মঞ্চে যারা আছে তাদের নাস্তিক এবং নষ্ট বলেছেন, সেইটাকে তাদের এনকারেজ করেছে এবং এনকারেজ করার ফলে তারা আরো উদ্বুদ্ধ হয়ে এই যে লং মার্চ কর্মসূচি দিয়েছে। এবং যে সমস্ত কথা বলা হচ্ছে উস্কানিমূলক, সেটা আমরা সবাই শুনেছি। ইভেন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সম্বন্ধে মন্তব্য করা হয়েছে। কাজে এগুলো উস্কানিমূলক বক্তব্য শান্তিপূর্ণ মনে হয় না। পেছনে রাজনৈতিক শক্তি কাজ করছে এবং ওপেনলি 18 দল সমর্থন দিয়েছে। সেই জন্য আমরা বলেছি যেটা, যে আমরা এক্সামিন করছি। আপনি দেখেন যাদের ধরা হয়েছে তাদেরকে ডিবি অফিসে নিয়ে গেছে, ডিটেকটিভ ব্রাঞ্চ, সেখানে তাদের ইন্টারোগেশন করা হচ্ছে, যাকে বলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পরে এদের প্রতি যদি প্রমাণ আসে, সেই ক্ষেত্রে আইন উইল টেক ওন কোর্স। এবং এটা আমি যে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের আইনমন্ত্রী, এটা আইন ল টেক ওন কোর্স। তার মানে এটা নয় যে আমরা একটা নেগোসিয়েট করে ব্যালেন্স করার চেষ্টা করছি, ইটস নট কারেক্ট। আরেকটি প্রশ্ন আপনি করেছেন আগামীকাল সরকার আগামীকালকে হরতালের ব্যাপারে। এটা আমি আবার বলছি, সেটা হচ্ছে যে আজকে যদি লং মার্চ, যেটা হলো গিয়ে সোভিয়েত ইউনিয়ন থেকে আমরা শুনে এসে লং মার্চ চীনের থেকে, সরি চীন থেকে এটা এসে, সেই চীন অ্যাডাপ্ট করে নিল আমাদের মৌলানা সাহেবরা সেই লং মার্চ দিয়ে। এবং এই সম্বন্ধে তাদের নিজেদের সহকর্মীরা বলেছেন এটা নাস্তিকদের, এই যারা ধর্মে বিশ্বাস করে না তাদের লং মার্চ আমরা করবো কেন, এই কথা কিন্তু আমরা শুনেছি। এবং আপনি লক্ষ্য করে আমি যেটা বলছিলাম যে এই প্রেক্ষাপটে আমরা মনে করি, যারা যদি কেউ মনে করে সেক্টর ফোরাম বলেন বা ঘাতকদালা নির্মূল কমিটি বলেন, যারাই বলেন, তারা যদি মনে করে এই হৃদয়ের রক্তক্ষরণের জন্য, স্বাধীনতার জন্য তারা প্রাণ দিয়েছে, তারা যদি মনে করে যে একটা থ্রেট টু আওয়ার সভরেন কনসেপ্ট,
সেই ক্ষেত্রে যদি সচেতনতা সৃষ্টি করার জন্য যদি একটা হরতাল করে, হরতাল দিয়েই থাকে, এটা কোনো অপরাধের কিছু না, এবং সরকার এটা প্রতিরোধ করবে না। আপনার বক্তব্য পরিষ্কার। জনাব খন্দকার মোশাররফ হোসেন, আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন আপনার কাছে যে আপনি শাহবাগে যারা এই গণজাগরণ মঞ্চে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে নাস্তিক মনে করেন কিনা বা ইসলাম বিরোধী মনে করেন কিনা। পাশাপাশি আমাদের একটি প্রশ্ন আসছে হচ্ছে এরকম যে হেফাজতে ইসলামের লং মার্চের যে প্রতিরোধ, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শুক্রবার সকাল সন্ধ্যা যারা 24 ঘন্টা হরতাল দিয়েছে তাদেরকে হেফাজতে ইসলাম বা জামাত শিবিরও ইসলাম বিরোধী বলেনি, আপনি বলেছেন যে তারা ইসলাম বিরোধী। আপনি যদি একটু বিশদ করতেন। হ্যাঁ, আমি আজকে একটি মিটিংয়ে ইসলাম বিরোধী কথাটা বলেছি। যদি আমি বলে থাকি এইভাবে মিডিয়াতে এসে থাকে তাহলে এটা আমার উপরে অবিচার করা হয়েছে। আমি বলেছি যে যারা ইসলামের পক্ষে এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে কটূক্তি করার জন্য, তার প্রতিবাদ করার জন্য যারা আজকে একটা কর্মসূচি দিয়েছে, তার প্রতিবাদ, তাদেরকে প্রতিহত করার জন্য যে যারা কর্মসূচি দিল, যদি এই হেফাজতে ইসলাম বা এই ওলেমা সমাজ যদি আবার বলে যে তারা ইসলাম বিরোধী, তাইলে সেটা তখন যেভাবে আজকে ইসলামকে বিভক্ত, একটা দেশকে ইসলাম পক্ষে এবং বিপক্ষে ভাগ করা হচ্ছে, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি যে তাইলে কি যারা প্রোগ্রামটা করছিল তারা ইসলামের পক্ষে, আর যারা এটা বাধা দিয়েছে তারা ইসলামের বিপক্ষে? আপনি কি মনে করেন? আমি মনে করি যে এই বাধা দেওয়াটা এটা অগণতান্ত্রিক। ইসলাম বিরোধী কিনা? না, ইসলাম বিরোধী আমি এটা বলি নাই। যদি জনগণ বলে যে এটা ইসলাম বিরোধী কিনা, কেননা যে কথাটা ওনারা বলতে চাচ্ছেন যে তাদেরও অধিকার আছে হরতাল দেওয়ার, আর একজন প্রশ্ন করেছে এটা সরকারের সমর্থন আছে কিনা। আমি তো মনে করি এটা সরকারের স্পন্সর একটা হরতাল, কেননা সরকারের মন্ত্রী আছেন এই হরতাল আহ্বানকারীর মধ্যে। যেমন একে খন্দকার সাহেব আছেন, তিনি সেক্টর ফোরামের আহ্বায়ক। তিনি যদি আজকে সরকারের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তিনি হরতাল ডাকতেন, তাহলে আমি বলতাম যে সরকারের এই পলিসিতে তিনি একমত না, সেই জন্য তিনি হরতাল ডেকেছেন। আজকে যারা 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 সেক্টর ফোরাম বাদ দিলেও যারা আছে তারাও আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। আজকে মেনন সাহেব সমর্থন জানিয়েছেন, তারাও কিন্তু মহাজোট সরকারের অন্তর্ভুক্ত এখনো আছেন। অতএব আমি যেটা বলেছি যে আজকে এই দেশকে প্রো ইসলাম, এন্টি ইসলাম এই ভাগে বিভক্ত করার জন্য যে একটা জঘন্যতম খেলা চলছে, এটা জাতির জন্য অত্যন্ত ডেঞ্জারাস। আমি একটু বলে নিই, এই উপমহাদেশে ধর্মকে নিয়ে যদি ঘাটাঘাটি করা হয়, ধর্মকে নিয়ে যদি রাজনীতি যেভাবে করা হচ্ছে, এটা আমি মনে করি আগুন নিয়ে খেলা হচ্ছে। সেই প্রেক্ষাপটে আমি বলেছি যে বাংলাদেশকে একটা ইসলামপন্থী আর এন্টি ইসলাম এভাবে ভাগ করার একটা ষড়যন্ত্র হচ্ছে, যেটা আমাদের জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। জনাব রাশেদ খান, আপনি বলবেন। মাঝখানে একটু বলে রাখি যে আপনি একবার বলেছিলেন যে বিএনপি বিবৃতি ও বক্তব্যের মধ্যে দিয়ে শাহবাগের আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখন কি তারা এতে সফল হয়েছে কিনা, এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারাও এখন শাহবাগের গণজাগরণ মঞ্চ বন্ধ করার পরামর্শ দিচ্ছে? পরে আসছি। আমি প্রথমটি প্রশ্নটা বলতে চাই যে আসলে আজকে ধর্মের প্রশ্নটা আসলো কেন? এটা এসছে যুদ্ধাপরাধীর বিচারের প্রশ্নটাকে যখন কোনো ক্রমেই জনগণের কাছ থেকে অন্যভাবে এটাকে প্রতিহত করা যায়নি, তখনই কিন্তু ধর্মের প্রশ্নটাকে এখানে নিয়ে আসা হয়েছে। এর আগেও জামাত ইসলাম বারবার বলার চেষ্টা করেছে যে যুদ্ধাপরাধী যারা রয়েছে তাদের বিচারের প্রশ্নটা এটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এখানে নাস্তিকতার অভিযোগ নিয়ে মাহমুদুর রহমানের আমার দেশ এবং তার লেখায় তারা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে ইসলামের প্রশ্ন নিয়ে এসেছেন, এবং এটা কিন্তু আমাদের দেশে নতুন না। ইসলামের প্রশ্ন নিয়ে আসা আমাদের নতুন না, এবং বারবার এটা এসছে আমাদের দেশে। 52 সালে এসছে যখন ভাষার প্রশ্ন নিয়ে, তখন একইভাবে বলা হয়েছে যে এটা ধর্মের বিরুদ্ধে, ইসলাম ধর্মের বিরুদ্ধে। আমি যখন 60-এর দশকের আন্দোলনে আমরা বারবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। 70-এ তো একেবারেই এই প্রসঙ্গ নিয়ে আসা হয়েছে নির্বাচনের সময়, জয় বাংলা জয় হিন্দ, লুঙ্গি ছেঁড়া ধুতি পিন, এই ধরনের কথাগুলো নিয়ে আসা হয়েছে। আর মুক্তিযুদ্ধের সময় তো আরো স্পষ্ট, সেটা হচ্ছে যে ইসলাম খাতরাবে হয়, সুতরাং আমাদের বাঙালিদেরকে নিধন করতে হবে। সো এটা কিন্তু নতুন কোনো বিষয় আমাদের এই উপমহাদেশের বা আমাদের দেশের জন্য নতুন কোনো বিষয় নয়। আজকে এটা খুব প্রবল মনে হচ্ছে আমার কাছে, কারণ এটাকে প্রবল করে দেখা হচ্ছে। এখানে একজন আমাকে বলছিলেন, আজকে আমার কাছে একটা SMS এসছে যে আজকে যদি
মানে ব্লগারদের যদি গ্রেফতার করা হয় তাহলে কবর থেকে আমাদের আবুল মুনসির আহমদ সাহেবকে গ্রেফতার করতে হবে। তার কারণ হলো তিনি হুজুর কেবলা লিখেছিলেন। হুজুর কেবলার আপনি জানেন কি ভিত্তিতে রাখা হয়েছিল, পীর সাহেবদের তাদের অপকর্মের বিরুদ্ধে লেখা হয়েছিল। এবং হুজুর কেবলা এটা নিয়েই কিন্তু সাতক্ষীরায় এই হুজুর কেবলাকে কেন্দ্র করে কিন্তু সাতক্ষীরায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছিল জামাত ইসলাম কিছুদিন আগে। সুতরাং এই হোল বিষয়গুলোকে একটা খুবই সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে নিয়ে আসা হয়েছে। এখানে জামাত ইসলাম তো এটাকে ব্যবহার করছেই। আপনি আমাদের বিএনপি যেটা চেষ্টা করছেন যে এই প্রশ্নটাকে তারা সামনে নিয়ে এসে তারা এই অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করছেন। এবং এটা খুব দুর্ভাগ্যজনক যে যখন বিরোধী দলের নেত্রী বলে দিলেন যে শাহবাগ মঞ্চে যারা আছে সব নাস্তিক এবং নষ্ট ছেলে, তখন এটার তো কোনো জবাব আমাদের কাছে ছিল না। এখন আপনি যেটা বলছেন যে শাহবাগের প্রশ্নটাকে যেটা বলেছেন যে বিএনপি বিরোধী তারা কি বলে বিভ্রান্তের সৃষ্টি করার চেষ্টা করছে, তারা সফল হয়েছে কিনা। আমি মনে করি তারা কিন্তু সেভাবে কিন্তু তারা সফল হতে পারেনি। এখন বিএনপি নয়, অন্যভাবে ঘুরিয়ে ধর্মের প্রশ্নটাকে নিয়ে এসে এদের সম্পর্কে এই বিভ্রান্তিটা সৃষ্টি করা হলো। আর আওয়ামী লীগ কেন এটা করছে এটা আমারও বোধগম্যত বোধে আসেনি এই কারণে যে তারা কিন্তু প্রধানমন্ত্রী মানে একেবারেই পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে শাহবাগ তার মন পড়ে আছে। যদি তার শাহবাগের মন পড়ে থাকে আজকে এই প্রশ্ন কেন করছেন? হ্যাঁ, আন্দোলনের ভুলভ্রান্তি থাকতে পারে, তারুণ্যের আপনার ত্রুটি থাকতে পারে, হয়তো তাদের কোনো কোনো ক্ষেত্রে অতি কথন বা আতিশয্য থাকতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে আজকে তাদেরকে ডিজোন করতে হবে। এটা আমার কাছে যে কথা আপনি আমাকে কয়েকবারই বলার চেষ্টা করেছেন, যেটা আমি বলেছি যে এটা হচ্ছে কার্যত এইখানে একটা আন্ডারস্ট্যান্ডিং বা এখানে একটা এক ধরনের ল্যাপা পোষা দেওয়ার একটা চেষ্টা করা, এখানে ল্যাপা পোষা দেওয়ার চেষ্টা এখানে চলেছে। এটা খুব সঠিক বলে আমি মনে করি না। এতে যেটা ক্ষতি হওয়ার যেটা হয়েছে সেটা হচ্ছে যে শাহবাগ আন্দোলন বিভ্রান্ত হয়েছে, আবার যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তারা কিন্তু সন্তুষ্ট হয়, তারা সন্তুষ্ট হয়। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই মুহূর্তের করণীয় সম্পর্কে আপনাদের তিনজনের কাছে শুনবো। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনার কাছ থেকে শুরু করবো যে আমরা একটা মোটামুটি ভাবে একটু শঙ্কিত পরিস্থিতিতে আছি, আপনি জানেন কিনা আমি জানি না, তো আমরা শঙ্কিত আছি। এর থেকে উত্তরণের কি উপায় আপনি যদি 1 মিনিট একটু বলেন যে বা কিভাবে কি করা উচিত? একটু সময় নেবে, 1 মিনিটও না। যেটা হচ্ছে মোশাররফ সাহেব আপনি যেটা বলেছিলেন যে জামাতকে ব্যান করার ব্যাপারটা, সেটা প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা, কারণ একটা বেঞ্চ আগামী রোববার স্পেশালি কনস্টিটিউট হয়েছে বিচারপতি এনায়েতুর রহিমের আন্ডারে, সেটা এখানে এটা হিয়ারিং হবে, সেখান থেকে নিষ্পত্তি হলে পরে তাহলে পরে দুটো তো একসঙ্গে প্যারালাল চলতে পারে। এই দিক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন। আর উত্তরণের ব্যাপারটা হচ্ছে, আমি মনে করি যে কথাটা আজকে যা হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে বলেছেন যে তারা শান্তিপূর্ণভাবে এই সমাবেশ করবেন বা যেটা তারা করতে চাচ্ছে করবেন, এই ব্যাপারে কোনো সহিংসতা হবে না, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে না, সেইটা যদি মেনে চলেন। এবং সঙ্গে সঙ্গে আগামীকাল যারা হরতাল দেখেছেন আমাদের সেক্টর ফোরাম, এবং তারাও যদি শান্তিপূর্ণ, সেটা বলেছেনই আমরা শান্তিপূর্ণভাবে হরতাল করবো, যে জানুন মানুষ তার পার্টিসিপেশন করে, এইটা হলে পরে উই ক্যান রিচ এ সলিউশন। আমার 1 মিনিটের মধ্যে একদমই সামনে যে সংকটটা, সমস্যাটা আমরা মনে করি যে এই হেফাজতে ইসলাম অনেকদিন আগে একটি কর্মসূচি তারা ঘোষণা করেছে শান্তিপূর্ণভাবে করবে, এইটাকে বিশ্বাস করে তাদেরকে এই কর্মসূচিটি পালন করতে দেওয়া হোক, দেখা যাক তারা কি করে, তারপরে তো সরকার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এইটাকে প্রতিহত করার জন্য যে হরতাল ডাকা হয়েছে, হরতালকে আমি মনে করি প্রত্যাহার করা উচিত। এবং তার সাথে সাথে আবার যে গণজাগরণ মঞ্চ থেকে বলা হয়েছে যে নদীপথ রাস্তায় অবরোধ, এই যে অবরোধ করা হবে, অর্থাৎ এই যে হেফাজতে ইসলামের এরা মিছিল মানে গাড়ি বহন নিয়ে যেটা বলেছে লং মার্চ করে ঢাকায় আসবে, তাদেরকে প্রতিহত করা হবে। এই যে প্রতিহত করতে গেলে আমাদের দেশে যেটা প্রচলিত যে বাধা দিলে বাঁধবে লড়াই, এটা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো? তাই আমার পরামর্শ হচ্ছে একবারে ইমিডিয়েট এই সমস্যাটিকে সমাধান করতে হলে, যেহেতু সরকারের সমর্থিত
সংগঠনগুলি এই হরতালটি দিয়েছে, হরতালটি প্রত্যাহার করে এবং যেটা যে গণজাগরণ ফোরাম থেকে বলা হয়েছে, যে গণজাগরণ মঞ্চ থেকে যে প্রতিহত করা হবে, রেল অবরোধ করা হবে বা রেলপথ, স্থলপথ, জলপথ, এগুলো প্রত্যাহার করে যার যার প্রোগ্রাম, যদি হেফাজতে ইসলাম এমন কিছু করে তার পরের দিন প্রয়োজন পড়লে আবার হরতাল করা যাবে, আবার অবরোধ করতে পারবে, আবার সরকারও অ্যাকশন নিতে পারবে এবং গণজাগরণ মঞ্চ তারা তার প্রতিবাদে কর্মসূচি দিতে পারবে, যারা হরতাল দিয়েছে তারাও আবার হরতাল দিতে পারবে। কিন্তু একসাথে দেওয়াতে একটা বিরাট সম্ভাবনা আছে যে এখানে একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং এরপরে আবার হরতালগুলো প্রলম্বিত হবে এবং জনগণের আরো ক্ষতি হবে, দেশের আরো ক্ষতি হবে। মেনন ভাই, আপনার জন্য 50 সেকেন্ড আছে। না, আমার জন্য আমি বলছি, প্রথম কথা এখানে ইস্যু কিন্তু মূলত যুদ্ধাপরাধের বিচার। এখানে ইস্যু আপনার ধর্ম নয়, ইস্যু আপনার ক্যারটেকার নির্বাচনও নয়, ইস্যু হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াটাকে বানচাল করা এবং তাদেরকে রক্ষা করা। এটাই হচ্ছে মুখ্যত বিষয়। এই যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়াটাকে যদি মেনে নিয়ে আমরা যদি অগ্রসর হই তাহলে সমস্যার সমাধান হতে পারে। এক, দুই হচ্ছে আমি মনে করি এর বাইরে যে অন্য বিষয়গুলো যেগুলো রয়েছে, বিশেষ করে নির্বাচনের প্রশ্নকে কেন্দ্র করে যে বিতর্কটি এখনো পর্যন্ত মানে আমাদের প্রধান বিরোধী দলের সাথে যেটা রয়েছে, সেই প্রশ্নে আলোচনা এবং সংলাপ, এটা আলোচনা করা এবং আলোচনার মধ্যে দিয়ে আমি মনে করি এই সমস্যার সমাধান অবশ্যই হতে পারে। আজকের অনুষ্ঠানে আসার জন্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, জনাব রাশেদ খান মান্নান এবং অ্যাডভোকেট ইউসুফ হোসেন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।